নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত তুলে ধরব তৃতীয় অধ্যায়ের যে সামান্য ভগ্নাংশ সম্পর্কিত প্রশ্নমালা 12 রয়েছে। এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা মূলত 1 থেকে 10-এর যে প্রশ্নগুলো ছিল তার সমাধান তুলে ধরেছি। তার পাশাপাশি কিভাবে আমরা অঙ্কগুলো নির্ণয় করতে হয় সেই সম্পর্কেও আলোচনা করেছি। আজকের পর্বে মূলত এই ভগ্নাংশ সম্বন্ধীয় যে বিবিধ প্রশ্ন তার সমাধান করব। তো সেটা হলো পাতা 68 এবং 69 পৃষ্ঠার 11 থেকে 20, অর্থাৎ 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের সমাধান। এটি আমাদের দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আমরা মূলত যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব তা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 10টা প্রশ্ন। সেই 10টা প্রশ্নের পাশাপাশি আমরা কিভাবে একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ রাশি যদি দেওয়া থাকে তার সঙ্গে তার কোনো এক অংশের মান নির্ণয় করতে হয়, তাহলে সেটা কিভাবে নির্ণয় করতে হয় গত পর্বেই আমরা বলেছিলাম। তাহলে আমরা তখন কি করব না, ওই পূর্ণ সংখ্যা দিয়ে আমরা ওই অংশটাকে গুণ করে দেব, তাহলেই আমরা সেই অংশের মান পেয়ে যাব। আবার যদি দেখা যায় যে কোনো অংশের মানটা দেওয়া আছে, সম্পূর্ণ অংশটা দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অংশ দিয়ে তার অন্যান্যকের গুণ, অথবা সেই অংশকে যদি আমরা তার সেই ভগ্নাংশটির অন্যান্য বা অংশের অংশ দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো এই দুটো বিষয় নিয়ে আমরা গত পর্বেই প্রশ্নগুলো সমাধান করেছি। আজকের পর্বেও আমরা সেই রকম ধরনের কিছু প্রশ্ন, তার পাশাপাশি যে ক্ষুদ্রতম অংশ বার করানোর জন্য যে পদ্ধতি রয়েছে তাও আমরা এই 10টি প্রশ্নের মধ্যেই তোমাদের তুলে ধরব। তো দেখো, আজকের প্রশ্নের প্রথম যে প্রশ্নটা রয়েছে তার আগে আবারও সকলকে বলবো যে প্রশ্নগুলো সমাধান আমরা করছি তা সম্পূর্ণরূপে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হচ্ছে। অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আমিও বেশ কিছু ইউটিউব চ্যানেল ঘেটে দেখেছি। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান, অর্থাৎ কেশবচন্দ্র নাগের যে নবগণিত, এই নবগণিতের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান একমাত্র আমাদের এই চ্যানেলের জন্যই রয়েছে। তো সেই কারণে বলবো প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আবার প্রিয় ছাত্রছাত্রীদের যে প্রত্যেকে সম্পূর্ণরূপে ভিডিওগুলো দেখো, তার সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নের সমাধান খুব সহজেই পেয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের মতামত তুলে ধরবে, যাতে করে আমরা আগামী দিনে উৎসাহিত হতে পারি এবং তোমাদের অভাব অভিযোগগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তো দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে কি বলছে? 11 দাগের প্রশ্নে বলা রয়েছে 1/3-5 ও 2/3-10 এর সমষ্টির মধ্যে 3/4 ও 1/10 এর অন্তরটি কতবার আছে? তাহলে এই 1/3-5 ও 2/3-10 এর সমষ্টি বলেছে। প্রথমে এর সমষ্টি বার করে নেব। 1/3-5 যোগ এখানে আছে কত না 2/3-10, 2/3-10 এদের সমষ্টি। তাহলে যোগ করছি আমরা, কি হবে না 5 একে 5 আর 3 হবে 8, 8-এর 5 যোগ 10 2 20 আর 3 হবে 23, 23-এর 10 সমান সমান দিয়ে এখানে লসাগু হচ্ছে তাহলে 10। এবার 5 2 হয় 10, তাই 2 8 হবে 16 যোগ 10 1 10 মানে হবে 23, 23 আর 16 মানে 9 2 আর 3 39-এর 10, এটা হবে সমষ্টি। এখন বলা রয়েছে কি না 3/4 ও 1/10 এর অন্তর কতবার আছে। তার মানে এই যে অংশটা যেটা আমরা সমাধান করলাম, এই একটা অংশ, তার পাশাপাশি একে ভাগ করব আমরা এই দুটো ভগ্নাংশের অন্তরফল দিয়ে। কি আছে না 3/4 বিয়োগ 1/10 এদের অন্তরফল কতবার আছে। আমরা এই অংশটার থেকে এই অংশটাকে বিয়োগ দিয়ে দিয়েও বার করতে পারি কতবার, অথবা আমরা এটাকে ভাগ দিয়ে একবারে বার করতে পারি। তাহলে ভাই যদি দিচ্ছে, এবার এখানে লসাগু হবে কত 4 এবং 10, এদের লসাগু হলো আমাদের 20। তাহলে 4 5 20 মানে 5 3 হবে 15 বিয়োগ 10 2 20 মানে এটা হবে 2। তাহলে ভাই তো রাখছি এখনো কত পাচ্ছি না 15 থেকে যদি 2 চলে যায় তার মানে 13/20। এখন এই ভাগ চিহ্নকে আমরা যদি গুণ চিহ্ন করে নিই এখন, তাহলে উল্টে যাবে, অর্থাৎ 20/13। তাহলে 10 2 হবে 20, অর্থাৎ কত পাচ্ছি না 39 2 হবে 39 2 78/13। তাহলে
এবার এটা 39, 3 × 39 কেটে যাচ্ছিল, তাহলে 3 দুগুণে হতো 6, 3 দুগুণে হতো 6, তার মানে আমরা পাচ্ছি কত না 6 পাচ্ছি, তার মানে 6 বার। কবার আছে? 6 বার, 6 বার। তাহলে প্রশ্নে বলা ছিল যে 1 পূর্ণ 3 5 ও 2 পূর্ণ 3 10 এর সমষ্টি এর মধ্যে 3 4 ও 1 10 অন্তরটি কতবার আছে? তার মানে 6 বার আছে। তাহলে এক্ষেত্রে আমরা এই অংশটা তো সমষ্টির একটা অংশ আর এই অন্তর্ফলের একটা অংশ আমরা এখানে বাঁ দিকে এবং ডান দিকে দুটো অংশ বার করলাম এবং উভয়ের কাটাকুটি করে দেখা গেল এখানে ভাগ ছিল, যেহেতু ভাগ করা হচ্ছে এই কারণে যে কতবার আছে এটা বার করতে হবে, এটাকে আমরা এই অংশটা থেকে বিয়োগ দিয়ে বার করতে পারি। তো বিয়োগের অনেকগুলো বিয়োগের একত্রে সংক্ষিপ্ত রূপ যেটা সেটা হলো ভাগ, তো আমরা সেই ভাগ আকারে এখানে বার করে নিয়েছি, তার মানে 6 বার। তো এই গেল আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও অনেক প্রশ্ন রয়েছে, তারও সমাধান ধীরে ধীরে আমরা এই পর্বে তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই আজকের যেমন 10টা প্রশ্ন, গত পর্বে 10টা পর্ব, আগামী দিনেও বাকি প্রশ্নগুলোর সমাধান এইভাবেই আমরা তুলে ধরবো, যা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবে না। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের যে অঙ্ক রয়েছে তার সমাধানে। এবার দেখো 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে বলছে 3 17 গুণ্য এবং গুণফল 2 পূর্ণ 1 4 হলে গুণকটি কত? আমাদের গুণক নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি গুণ্য ইন্টু গুণক সমান গুণফল। আমাদের এই গুণ্য এবং গুণফল দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, কি দেওয়া নেই না এই গুণকটা দেওয়া নেই। তাহলে গুণক সমান কি না গুণক সমান সমান এই গুণফলকে গুণফল ভাজিত এই যে গুণ্য দেওয়া রয়েছে সেই গুণ্য দিয়ে ভাগ করব, তাহলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এখানে দেখো গুণ্য দেওয়া রয়েছে আর গুণফলও দেওয়া আছে। গুণফল দেওয়া রয়েছে কত না দেওয়া রয়েছে এখানে 2 পূর্ণ 1 4 ভাজিত গুণ্য দেওয়া আছে কত না 3 17, 3 17 সমান সমান আমরা কি লিখতে পারি 4 2 8 রেখে 9 মানে 9 4, এখানে রয়েছে ভাজিত, এখানে আমরা গুণ চিহ্ন দিলাম। তাই গুণ চিহ্ন দিলে আমরা এই সরল ভগ্নাংশগুলোর সমাধান করতে জানি সরল আকারে, তো এখানে উল্টে যাবে, তার মানে 17 বাই হয়ে যাবে 3। এখন 3 দিয়ে যদি কাটি 3 3 হবে 9 সমান সমান হলো 51/4। তাহলে 51কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখন এই 51কে ভাগ করছি 4 দিয়ে, কত পাবো 4 1 4 1 11, 4 দিয়ে হবে 8, তাহলে 3 সমান সমান পাচ্ছি আমরা 12 পূর্ণ 3 4। এই 12 পূর্ণ 3 4 হবে, তার মানে আমাদের এই গুণক, তাহলে গুণক সমান আমরা পেয়ে গেলাম। তাহলে গুণক সমান সমান কি পেলাম না গুণক সমান সমান হলো আমাদের 12 পূর্ণ 3 4। তো এরকমভাবে আমরা তোমাদের এই অংশটার ক্ষেত্রে একটা সূত্র এবং সেই সঙ্গে সেই সূত্রের দ্বারা একে সমাধান করে গুণক নির্ণয় করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের আরও যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 12 হলো এবার 13 দাগের যে প্রশ্ন তার সমাধান। তো দেখো এবার দেখো 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে বলছে ভাজক 1 পূর্ণ 3 4 এবং ভাগফল ভাজকের 2 21 হলে ভাজ্য কত? তো দেখো ভাজ্য সমান আমরা কি জানি আগের অঙ্কের মতোই, ভাজ্য সমান সমান কি না ভাজক গুণ ভাগফল যোগ যদি ভাগশেষ দেওয়া থাকে তাহলে ভাগশেষ, এটা হলো সূত্রটা। কিন্তু এখানে যেহেতু ভাগশেষ দেওয়া নেই আমাদের, তাহলে ভাজক এবং ভাগফল এই দুটো কিন্তু চাই। এখন এখানে দেখো বলা রয়েছে কি না আমাদের ভাজক দেওয়া রয়েছে 1 পূর্ণ 3 4, ভাগফল বলেছে ভাজকের 2 21। তাহলে প্রথমে ভাজক দেওয়া রয়েছে এখানে, দেখো ভাজক সমান সমান 1 পূর্ণ 3 4, তার মানে 3 1 4 1 4 3 7 অর্থাৎ 7 4, এটা হলো আমাদের ভাজক। ভাগফলটা চাই, ভাগফল বলেছে কি না ভাগফল সমান বলেছে ভাজকের 2 21, ভাজক যা তার 2 21 মানে একে 2 21 দিয়ে গুণ, অর্থাৎ এই 7 4 যেহেতু ভাজক ছিল তাকে আমরা গুণ করছি, তাহলে ভাগফল পেয়ে যাব। তাহলে পাচ্ছি 2 2 4 আর 7 3 হবে 21, মানে উপরে 1 আছে, তাহলে 1 6, 1 6 হলো আমাদের ভাগফল, আর ভাজক দেওয়া ছিল আমাদের কত না 7 4 পেয়েছিলাম। এখন
আমাদের কী বার করতে হবে না ভাজ্য। তাহলে সমান সমান দিয়ে আগে সূত্রে চলে যাচ্ছি। ভাজ্য সমান কি না ভাজক। তাহলে ভাজক কত পেয়েছি, ভাজক পেয়েছি 1/6 গুণ ভাগফল, ভাগফল কত না 7/4, তাহলে লিখবো আমরা 7/4। তাহলে কি পাচ্ছি সমান দিলে 7 × 1 = 7 আর এখানে পাচ্ছি 4 × 6 = 24, মানে 7/24 হবে আমাদের এক্ষেত্রে ভাজ্য। যেহেতু ভাগশেষ দেওয়া নেই, ভাগশেষ দেওয়া নেই মানে এখানে আমরা যোগ 0, এর সঙ্গে 0 যোগ করলে আমরা কি পাচ্ছি না 7/24 পাবো। তাহলে 7/24 হলো আমাদের ভাজ্য। এই হলো আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্ন। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই পর্বের চতুর্থ তথা 14 দাগের যে প্রশ্ন তার সমাধানে। তো 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্নে বলছে 3/5 এর 4/7 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে গুণফল 7 এবং কোন সংখ্যাকে ভাগ করলে ভাগফল 1/7 হবে। তাহলে গুণফল এবং ভাগফল এই দুটো দেওয়া আছে। এবার এই গুণফল যখন দেওয়া রয়েছে তার পাশাপাশি দেওয়া আছে গুণ্য। গুণ্য বলেছে 3/5 এর 4/7, তার মানে আমাদের গুণক নির্ণয় করতে হবে। তাহলে গুণক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম না গুণক সমান গুণফল ভাজিত আমরা এই গুণ্য করেছিলাম। তাহলে প্রথমের অংশটা বার করার জন্য আমরা কি করব না এখানে গুণ্য দেওয়া রয়েছে, তাহলে গুণক, গুণক সমান সমান এই গুণফল, গুণফল ভাজিত কি হবে না গুণ্য। এখানে গুণফল হিসাবে দেওয়া রয়েছে কি না 7, বলেছে গুণফল হবে 7, আর এখানে গুণ্য হিসাবে দেওয়া রয়েছে কি না গুণ্য হিসাবে দেওয়া আছে 3/5 এর 4/7, 3/5 এর 4/7। তাহলে কি লিখতে পাচ্ছি না 7 ভাজিত, এক্ষেত্রে যদি আমরা গুণ করি তাহলে এর আছে, তাহলে 3 × 4 = 12 বাই 7 × 5 = 35 সমান সমান দিয়ে লিখলে পাবো আমরা কি না 7 গুণ এখানে 35/12 গুণ করলে পাচ্ছি তাহলে কত 7 দিয়ে গুণ করলে 7 × 5 = 35, 7 × 3 = 21, 21 আর 3 হবে 24, অর্থাৎ 245/12। এখন একে মিশ্র ভগ্নাংশে করে নিলে হবে 12 20, 12 20 240 আর এটা হলো 5, তাহলে 20 পূর্ণ 5/12 এটা হবে। তার মানে গুণকটা হবে আমাদের 20 পূর্ণ 5/12, অর্থাৎ সেই সংখ্যাটা যে সংখ্যাটাকে আমরা এই 3/5 এর 4/7 দিয়ে গুণ করলে আমরা এই 7কে পেতাম। এবার তারপরের অংশে চাওয়া হয়েছে কি না বলেছিল ভাগফল 1/7 হবে। তার মানে এখানে ভাগফলটা দেওয়া আছে 1/7, তার পাশাপাশি দেওয়া আছে কি না এখানে ভাজক দেওয়া আছে, বলছে এত দিয়ে কোন সংখ্যা, তাহলে এত দিয়ে কোন সংখ্যাকে তার মানে ভাগ করলে, তার মানে ভাজ্য দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে কাকে না এখানে ভাজকটা নির্ণয় করতে হবে। তাহলে ভাজক সমান, তো দেখো ভাজক, ভাজক সমান সমান কি না সূত্রে আগেই আমরা আগের অঙ্কে শিখে নিয়েছি যে ভাজক নির্ণয় করতে হলে ভাগফলকে মানে ভাজককে আমরা ভাজ্যকে ভাগ করবো আমরা ভাগফল দিয়ে, ভাজ্যকে ভাগ করবো ভাগফল দিয়ে। তাহলে এখানে ভাজ্য হলো এখন 3/5 এর কত না 4/7, একে আমরা ভাগ দেব, কত দিয়ে ভাগ দেব না ভাগফল দিয়ে। ভাগফল ছিল কত না 1/7, 1/7 দিয়ে ভাগ করব সমান সমান হবে। এক্ষেত্রে আমরা পাবো কত না গুণ করলে 3 × 4 = 12, 12/35 গুণ এখানে রয়েছে 1/7, উল্টে গিয়ে হবে 7/1, কাটাকুটি করলে হবে 7 × 5 = 35, মানে আমরা পাচ্ছি কত 12/5 সমান সমান 2 পূর্ণ 2/5, 2 পূর্ণ 2/5 হবে আমাদের তার মানে ভাজকটি। তাহলে গুণক এবং ভাজক আমরা সবই পেয়ে গেলাম, অর্থাৎ এই প্রশ্নের যে সমাধান তা আমরা তোমাদের সম্পূর্ণ করে দিলাম। আশা করি আগের অঙ্কের যে সূত্র সেই সূত্র ধরে আমরা এই অঙ্কগুলোর সমাধান খুব সহজেই বুঝতে পেরে যাব। তো সেই কারণে অবশ্যই সূত্রগুলো মনোযোগ সহকারে ভালো করে আবারও তোমরা দেখে নেবে এবং ঘরে কষবে, তার পাশাপাশি এই অঙ্কগুলো একবার সমাধান করে নেবে। তো দেখো আজকের পর্বের চতুর্থ প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পঞ্চম প্রশ্নের সমাধানে। 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্নে বলছে 3/5কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে একটি অখণ্ড সংখ্যা হবে। তাহলে দেখো আমরা এই পর্বের শুরুতেই তোমাদের বলেছিলাম
যে কোনো অখণ্ড বা পূর্ণ সংখ্যা যদি নির্ণয় করতে হয় কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, তা কিভাবে নির্ণয় করব সেটা প্রথমে জানতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান হবে, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার অনন্যক দিয়ে গুণ করব বা অন্যান্যক দিয়ে। তাহলে গুণ করার সময় বলতে হবে কি না সমান অন্যান্যক এর গুণ, অন্যান্যক এর গুণ অর্থাৎ অন্যান্যক দিয়ে গুণ করব, যে ভগ্নাংশটা দেওয়া থাকবে তার সঙ্গে অন্যান্যকের গুণ করলে যেটা পাবো আমরা, তাহলে কিন্তু পাবো কি না সেই ক্ষুদ্রতম সংখ্যাটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান কি হবে না যে সংখ্যাটা দেওয়া থাকবে তার অন্যান্য এর গুণ, গুণ করলে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। মানে আমরা ধরো এখানে যেমন রয়েছে কি সংখ্যাটা দেওয়া রয়েছে, ধরো 3 এর 5 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, এখানে 3 এর 5 আছে, 3 এর 5 কে তাহলে কত দিয়ে গুণ করলে আমরা একটা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা পাবো, এর অনন্য 3 এর 5 এর অন্যান্য সমান সমান 5 এর 3। তার মানে 3 এর 5 কে যদি আমরা এই 5 এর 3 দিয়ে গুণ করি, তার মানে 3 এর 5 গুণ হবে 5 এর 3, তাহলে কি পেতাম 5 এর 5 কেটে যেত, 3 এ 3 কেটে যেত, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পেতাম। তার মানে এই 3 এর 5 এর অনন্য কি হলো এর উত্তর। তাহলে কত না এখানে লিখবো আমরা উত্তরটা, অতএব 5 এর 3 বা 3 1 3 2, তাহলে 1 পূর্ণ 2 এর 3 দ্বারা গুণ করলে অখণ্ড সংখ্যা পাবো। তাহলে এই অখণ্ড সংখ্যাটা পাচ্ছি মূলত আমরা এই যে মূল সংখ্যাটা দেওয়া ছিল 3 এর 5 তার অনন্যক দিয়ে গুণ করলে। তাহলে এখানে আমরা বলেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে না অন্যান্যক এর গুণ, এখানে লিখবো আমরা অন্যান্য সমান লিখবো আমরা অন্যান্য, অর্থাৎ মূল সংখ্যার অন্যান্য হবে ওই সংখ্যাটাকে দিয়ে যদি গুণ করি তবে পরে পাবো আমরা ক্ষুদ্রতম সেই মানে অখণ্ড সংখ্যাটা পাবো। তো এই গেল আমাদের এই পর্বের পঞ্চম তথা 15 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব ষষ্ঠ অর্থাৎ 16 দাগের প্রশ্নের সমাধান। তো দেখো 16 দাগের প্রশ্নে বলছে 3 পূর্ণ 2 এর 15 কে কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে। ঠিক আগের প্রশ্নের বিপরীত ধর্মী, আগের অঙ্কে ছিল কত দিয়ে গুণ করলে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে বা অখণ্ড সংখ্যা হবে। এখন বলা হচ্ছে 16 দাগের প্রশ্নে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে গুণ করার সময়ে আমরা কি করছি না অন্যান্য দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি। এক্ষেত্রে ভাগ করতে বলেছে, তার মানে সেই সংখ্যা দিয়েই, তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে লিখব, দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান সেই সংখ্যা সমান হবে সেই সংখ্যা। তার মানে এখানে দেওয়া রয়েছে কত না 3 পূর্ণ 2 এর 15 সমান 3 15 45 আর 2 হলো 47, তার মানে 47 এর 15। এই 47 এর 15কে তার মানে আমরা যদি 47 এর 15 দিয়েই ভাগ করি তাহলে কি হবে না একটি অখণ্ড বা পূর্ণ সংখ্যা পাবো। তো দেখো এখানে লিখবো তাহলে কি, অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এই 47 এর 15ই হবে, সমান যা ছিল অর্থাৎ 3 পূর্ণ 2 এর 15 এটাই হবে। অর্থাৎ এই 3 পূর্ণ 2 এর 15কে 3 পূর্ণ 2 এর 15 দিয়ে যদি ভাগ করি, তার মানে এই 47 এর 15 তাকে যদি আমরা 47 এর 15 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে হবে দেখো এটা 47 এর 15 গুণ উল্টে যাবে অর্থাৎ 15/47, তার মানে 15 15তে কেটে যাবে, 47 47 কেটে যাবে, সমান সমান পাচ্ছি কত না 1 পেতাম। তার মানে একটা অখণ্ড সংখ্যা পেতাম। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে না সেই সংখ্যাটাই হবে। তাহলে কোনো একটা সংখ্যাকে তার সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা গুণ করি ভাগ করি তাহলে আমরা সেই একটি ক্ষুদ্রতম সংখ্যা গুণ হলো যে সংখ্যাটা পাবো আমরা সেটা হবে একটা অখণ্ড সংখ্যা, যেটা আমরা তোমাদের এখানে দেখিয়েও দিলাম।
তো তাহলে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা যদি ভাগ করতে বলে তাহলে আমরা সেই সংখ্যাটাই আবার লিখে দেবো যে এত দিয়ে গুণ করতে হবে। আর যদি গুণ করতে বলে তাহলে তার অন্যান্য দিয়ে আমরা গুণ করব। তো এই গেল আমাদের ষষ্ঠ অঙ্ক অর্থাৎ 16 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব দেখো 17 দাগে যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো দেখো বলা রয়েছে 4-এর 7 এর সঙ্গে তারই কত অংশ যোগ করলে 1/4 14 হয়। তাহলে যোগফলটা দেওয়া আছে যে 1/4 14 হবে, যা 4-এর 7 সঙ্গে তারই কোনো একটা অংশ যেটা যোগ করতে হবে। তো এখানে 4-এর 7 সঙ্গে যোগ করতে বলা ছিল, তার মানে আমরা এই 1 অর্থাৎ যোগফলটা 1/4 14 থেকে যেটা দেওয়া রয়েছে সেটা কি না 4-এর 7, এই 4-এর 7 বিয়োগ করছি সমান সমান কী পাবো দেখো 14 14 আর 4 হবে 18, 18-র 14 বিয়োগ 4-এর 7, লসাগু হবে এখন 14। তাহলে এখানে 14 14 মানে 18 বিয়োগ 7 2 14 মানে 2 4 হবে 8 সমান 10/14। কাটাকুটি করলে হবে 5 2 10 7 2 14 মানে 5-এর 7। তার মানে এই 4-এর 7 সঙ্গে যদি 5-এর 7 যোগ করি তাহলে আমরা পাবো 1/4 14। প্রশ্নে এটা বলেছিল কি না এই যে 5-এর 7 পেলাম সেই 5-এর 7টা হবে বলছে 4-এর 7 সঙ্গে তারই কত অংশ যোগ করলে, তাহলে তার কত অংশ এটা এই 5-এর 7 4-এর 7 কত অংশ। তাহলে দেখো এবার এই 5-এর 7টাকে কত অংশ সেটা বার করতে হবে। তাহলে অংশটা যদি বার করতে হয় এখানে এই 5-এর 7 4-এর 7 কত অংশ, 5-এর 7 মূল অংশটা হলো কি না একে আমরা তাহলে কোন অংশটা বার করবো আমরা না তার ওই অংশটাকে বার করতে হবে। তাহলে আমরা একে ভাগ দেব কত দিয়ে না 4-এর 7, 5-এর 7 ভাজিত হবে 4-এর 7 সমান সমান 5-এর 7 গুণ হয়ে যাবে 7/4। তাহলে কি হচ্ছে না 7-এর 7 কেটে গেল সমান হবে 5-এর 4। তার মানে ওর 5-এর 4 অংশ অর্থাৎ যেটা ছিল এই 4-এর 7 তার 5-এর 4 অংশ সেটা যদি আমরা যোগ দিতাম সমান সমান হতো কত না 5-এর 7, তাহলে আমরা পেতাম কত না তখন আমরা তাকে যোগ করে পাচ্ছিলাম 1/4 14। তাহলে সংখ্যাটা এখানে 5-এর 4 আর এটা হলো কত না 5-এর 7। তো এই গেল আমাদের 17 দাগের প্রশ্ন। এবার চলে যাবো আমরা 18 দাগের প্রশ্নে। দেখো 18 দাগের প্রশ্ন, 18 দাগের প্রশ্নে বলছে 3/3-এর 4 থেকে কত বিয়োগ করে বিয়োগফলটিকে 3-এর 8 দিয়ে গুণ করলে 1-এর 2 হবে। তাহলে 1-এর 2 হবে বলেছে, অর্থাৎ এখানে গুণ করলে যেটা হবে সেটা কি হবে না গুণফল হবে। তার মানে গুণফল হবে 1-এর 2। বিয়োগফলটি কে বলেছিল যেটা বিয়োগফল হবে তাকে 3-এর 8 দিয়ে গুণ করলে সেটা হবে 1-এর 2। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাকে পিছন দিক থেকে করে আসবো, অর্থাৎ আমরা অঙ্ক মূলত শুরু থেকে শেষের দিকে যাই, এক্ষেত্রে শেষের থেকে আমরা শুরুতে আসবো। তো দেখো প্রথমে বলেছে তাহলে 3/3-এর 4 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটিকে 3-এর 8 দিয়ে গুণ করলে 1-এর 2 হবে। তাহলে গুণ করলে বলেছিল, তাহলে প্রথমে এখানে এত দিয়ে গুণ করলে এখানে গুণক দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, আমরা গুণ্য বার করব। গুণ্য সমান প্রথমে গুণ্যটা বার করছি কী হবে না 1-এর 2 ভাজিত তাহলে 3-এর 8 সমান সমান এই 1-এর 2 গুণ 8/3 উল্টে গেল, তাহলে 2 4 হলো 8 সমান সমান 4-এর 3, অর্থাৎ গুণ্যটা ছিল 4-এর 3। এবার তাহলে 4-এর 3 দিয়ে ছিল তার মানে কি গুণ্য, অর্থাৎ সেটি আবার বিয়োগফলও বটে। তাহলে বিয়োগফল এখন এই গুণ্য 4-এর 3 সমান হলো কি না বিয়োগফল, বিয়োগফল তার মানে বিয়োগফল দেওয়া আছে। আর এখানে দেওয়া ছিল কত থেকে বিয়োগ করলে না 3/3-এর 4 থেকে। তাহলে 3/3-এর 4 ছিল বড়, যা থেকে কোনো একটা অংশ বিয়োগ করা হয়েছিল যে কারণে 4-এর 3 পেয়েছিলাম। তাহলে নির্ণীয় সংখ্যা কি হবে, নির্ণীয় সংখ্যা সমান সমান এই বিয়োগফলটা এখন বিয়োগ করব মূল সংখ্যাটা থেকে, কত রয়েছে না 3/3-এর 4, তার থেকে বিয়োগ করছি এই 4-এর 3কে সমান সমান 4 3 12 আর 3 হবে 15, তাহলে 15 4 বিয়োগ হবে 4-এর 3, লসাগু হলো আমাদের 12, 4 3 হয় 12 মানে 3 15 হবে 45, তাহলে 45 বিয়োগ 3 4 12 অর্থাৎ 4 4 16। তাহলে 45 থেকে যদি 16 চলে যায় কত থাকবে 6 কয় দাও 15 9 দাও 15, 2 কয় দাও 4 2 দাও 4, তার মানে 29/9।
12 সমান কত হচ্ছে 12 2 24 5 12, তাহলে 2 পূর্ণ 5 12 হবে আমাদের সেই সংখ্যাটা, যে সংখ্যাটাকে আমরা প্রথমে কি করেছি, এবার যদি অঙ্কটাতে ফিরে যায় তার মানে আমরা এভাবে বলতে পারতাম যে 3 পূর্ণ 3 4 থেকে এই 2 পূর্ণ 5 12 বিয়োগ করে, অর্থাৎ বিয়োগ করলে পরে পেতাম আমরা কত, তখন 4 3 পাবো। সেই 4 3 সঙ্গে যদি 3 8 গুণ করি তাহলেই আমরা কিন্তু 1 2 পেয়ে যাব। তার মানে এভাবে অঙ্কটা আসলে যে সরল আকারে রূপ পেত সেটা হতো এরকম, এই 3 পূর্ণ 3 4 বিয়োগ 2 পূর্ণ 5 12 বিয়োগ করে যেটা পেতাম তাকে 3 8 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো আমরা কত, 1 2। এটা ছিল আসলে সরলের রূপ, এভাবে ছিল। তো সেইভাবে আমরা এর সমাধান ঠিক উল্টো দিক থেকে করলাম। তারপর আমরা সেই এই 2 পূর্ণ 5 12 এই যে অঙ্কটা সেটাকে পেয়েছি, এই অংশটাকে আমরা দেওয়া ছিল না, এই অংশটাকে বার করে দিলাম। তো দেখো আমাদের আজকের পর্বের অষ্টম অঙ্কের সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব নবম এবং দশম যে দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে। তার আগে আবারও সকলকে মনে করিয়ে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই একমাত্র চ্যানেল যেখানে কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নকে ধরে ধরে তোমাদের সমাধান করে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমরা এই চ্যানেলের মাধ্যমে সপ্তম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইটি রয়েছে তার সমাধান এবং সেই সঙ্গে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিও তুলে ধরছি। তো এরকম ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নপত্র তারও যেমন সমাধান হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক একই রকমভাবে তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বিভিন্ন যে বইগুলি রয়েছে তার সমাধান অর্থাৎ গণিতের, এবং আমরা এই চ্যানেলের মাধ্যমেই কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান এইভাবেই তুলে ধরবো। তো আগামী দিনে আরও প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি বাকি প্রশ্নগুলোর সমাধানে। দেখো 19 দাগের প্রশ্ন, এখানে বলছে কোনো সংখ্যার 1/3 থেকে 1/5 বিয়োগ করলে 30 হবে। তাহলে কোন সংখ্যার 1/3 থেকে, তাহলে সংখ্যাটা বলে দেওয়া নেই, কিন্তু একটা জিনিস বলে দেওয়া রয়েছে যে 1/3 থেকে যদি 1/5 বিয়োগ করি তাহলে সেই বিয়োগ ফলটা হবে 30। তার মানে 1/3 কোনো একটা সংখ্যা বিয়োগ 1/5 সমান সমান কত হবে না 30 হবে। তাহলে লসাগু যদি করি 3 5 হবে 15, তাহলে 3 5 15, 5 1 5 আর 5 3 15 মানে 3, অর্থাৎ 3 থেকে যদি 2 চলে যায়, এই 3 5 তাহলে 5 থেকে যদি 3 চলে যায় তাকে 2, তাহলে 2 5 অংশ সমান হলো 30, অর্থাৎ সেই সংখ্যাটার 2 15 অংশ সমান হলো 30। তাহলে এক অংশ অর্থাৎ মূল সংখ্যাটা কত হবে, মূল অংশ সমান সমান হবে 30 গুণ, এখানে অন্যান্য দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তার মানে এখানে হয়ে যাবে 15/2, 2 15 হবে 30 সমান সমান 2 15 30 মানে 15 15 হবে 225। তাহলে মূল সংখ্যাটা হবে কত না 225। এখানে চাওয়া হয়েছিল যে কোন সংখ্যা, তাহলে লিখবো এখানে অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান 225। এবার দেখো এরই পাশাপাশি এই পর্বের শেষ প্রশ্ন 20 দাগের, সেটিও সমাধান করে দিচ্ছি। বলছে এক বস্তা যত আলু ছিল তার 1/3 তার 1/12 অপেক্ষা 30 কিলোগ্রাম বেশি। বস্তায় কত আলু ছিল, তাহলে এক বস্তায় যত আলু ছিল তার 1/3 তার 1/12 অপেক্ষা 30 কিলোগ্রাম বেশি, অর্থাৎ এখানে 1/3টা বেশি 1/12 থেকে স্বাভাবিকভাবে, তাহলে এবং তাদের মধ্যে তফাৎটা কত না সেটা হলো 30 কিলোগ্রাম। তো আগের অঙ্কটির মতোই এরও সমাধান হবে এভাবে, দেখো প্রায় সমকক্ষ দুটো অঙ্ক, তার জন্য আমরা পাশাপাশি করে দিচ্ছি এদের। তাহলে লিখবো আমরা 1/3 অংশ বিয়োগ 1/12, 1/12 মানে 1/12, অর্থাৎ 12 ভাগের 1 ভাগ, এটা 3 ভাগের 1 ভাগ সমান সমান হবে 30 কি আছে কিলোগ্রাম, 30 কিলোগ্রাম, এটা হবে 30 কিলোগ্রাম। এখন আমাদের এক অংশটাকে বার করতে হবে। তাহলে দেখো এখানেও লসাগু যদি করি আমরা তাহলে কত হচ্ছে 3 আর 12 লসাগু হয় 12, 3 4 12, তাহলে 4 1 4 আর এটা 12 1 12, তাহলে 1 বিয়োগ করলে 3 12, তাহলে 3 12 অংশ সমান হলো 30 কিলোগ্রাম, 30 কিলোগ্রাম। এবার এই এক অংশ সমান ঠিক আগের অঙ্কের মতোই কী হবে না এক অংশটা যখন বার করবো অর্থাৎ সম্পূর্ণ অংশটা যখন বার করতে হবে তখন 30 গুণ এটা অনন্যক দিয়ে, অর্থাৎ 3 12 ছিল হয়ে যাবে 12/3, 12/3, 3 10 হবে 30, 10
তার মানে 10 12 হবে 120, 120 কিলোগ্রাম, 120 কিলোগ্রাম। তার মানে এই 120 কিলোগ্রাম ছিল সেই বস্তাতে। তাহলে এক বস্তায় যত আলু ছিল, তার মানে এক বস্তা আলু সমান কত না, অতএব বস্তা সমান এক বস্তা আলু সমান সমান কত, 120 কেজি, 120 কেজি হবে, 120 কেজি। তো ঠিক এইভাবে আমরা এই দুটো অঙ্কেরই সমাধান করে দিলাম। অর্থাৎ আজকের পর্বের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন ছিল তার প্রত্যেকটির সমাধান আমরা প্রত্যেক দিনকার মতো আজকের পর্বেও সমাধান করে দিলাম, যাতে করে তোমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান বুঝতে পারো, নিজেরা অন্যকে বোঝাতে পারো, সেরকমভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি তবুও হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের হাতের মুঠোয় এসে যায়। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবরাও যাতে করে সহজে পেতে পারে, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।